ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি বললাম একটা কথা, যে এই যে আইএলস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্যই কিন্তু এই টেস্টটা তৈরি করা হয়েছে। তার মানে এমন কোনো কিছু থাকবে না যে এই জিনিসটা আসলে একটা নেটিভ স্পিকার না হইলে বা নেটিভ প্র্যাকটিস মানে প্র্যাকটিশনার না হইলে করা যাবে না, এমন কিছু থাকবে না। কিন্তু তাহলে এমন কিছুই থাকবে যেটা আসলে যে কেউ আয়ত্ত করে কিন্তু একটা পরীক্ষা দিতে পারবে। তাই তো, এইটুকু তো আমরা বুঝতে পারলাম। তো এখন এইখানে আমাদের একটা সকলের একটা মানে একটা কথা থাকে যে এসি এবং জিটি জিনিসটা কি, এটা অনেকে আমরা জানতে চাই। যে একাডেমিক এবং জিটি, এসি মানে এটা ডিফাইন করে একাডেমিককে, এবং জিটি হচ্ছে জেনারেল ট্রেনিং। জেনারেল এগুলো লিখে নিতে পারেন আপনারা, আপনারা অনেক কিছু জানবেন কিন্তু তারপরেও লিখে নিলে ভালো হবে। একাডেমিক জেনারেল ট্রেনিং মাথায় রাখতে হবে, স্টাডি পারপাসে আপনার একাডেমিকটা কাজে লাগে। স্টাডি পারপাস যখন হয়, পড়াশোনা করতে আপনি যখন যাবেন তখন একাডেমিকটা কাজে লাগে। আর অন্যান্য যে কাজগুলো আছে যেমন ইমিগ্রেশন, জব পারপাস, এরকম হাবিজাবি যা কিছু আছে, এসবের জন্য জেনারেল ট্রেনিংটা কাজে লাগে। ঠিক আছে, মাথায় রাখতে হবে যে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এ মোরলেস 85% মিল থাকে। কত পার্সেন্ট মিল থাকে বলতে পারবেন? ববি আপু, আপনি আছেন? আসি ভাইয়া। ওকে। সরি ভাইয়া, একটু একটু গায়েব হয়ে গেছিলাম। না 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 অফিস না থেকে মাত্র আসছিলাম তো। না না না, বুঝতে পারছি। আমি আপনাদের জন্য যে ক্লাস রেকর্ডের ব্যবস্থা করে দিলাম, এটা কেমন হয়েছে বলেন? হ্যাঁ, খুবই ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনার জন্য একটু বদারিং হবে, কারণ হচ্ছে আপনি এই কথাগুলো আগেও শুনছেন, হ্যাঁ তারপর আবার একটা শুনেন। হ্যাঁ হ্যাঁ, নো ইস্যু নো সবসময়। ইস্যু ভাইয়া। হ্যাঁ, সকলের জন্যই আর কি। ওকে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, জি, থ্যাংক ইউ। সো যেটা বলতেছিলাম, 85% মিল থাকে। 85% কিভাবে মিল থাকে? আমরা বলতেছি যে লিসেনিং যে সেকশনটা, লিসেনিং, এই লিসেনিং সেকশনটা সবার এক থাকে। ঠিক আছে, লিসেনিং সেকশনটা সবার এক থাকে। স্পিকিংটাও এক থাকে। আসলে স্পিকিংটা যেহেতু এটা একটু আসলে একজন এক্সামিনার থাকেন, উনি যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন্স করেন, সো এটা আসলে কারোর সাথে কারো মিলে না, বাট প্যাটার্নটা সেম থাকে। পার্থক্যটা হয় কোথায়? পার্থক্য হয় হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান। আমরা যদি বলি রাইটিং টাস্ক ওয়ান, এখানে যারা একাডেমিক থাকে তাদের হচ্ছে থাকে একটা গ্রাফ, একটা ছবি থাকে। সেই ছবিটাকে ডিসক্রাইব করতে হয়, গ্রাফ চার্ট ডিসক্রাইবিং যা বা বলি আমরা। ঠিক আছে, আর যারা জিটি থাকেন জেনারেল ট্রেনিং, তাদের একটা চিঠি লিখতে হয়, লেটার। তো তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় যে আহ, এখানে যারা জিটি তারা একটু সহজ হয় তাদের জন্য, কারণ এখানে চিঠি লেখা সহজ। কিন্তু অনেক সময় গ্রাফ চার্ট একটু ডিফিকাল্ট অনেকের কাছে মনে হইতে পারে, কারণ এটা তো অনেক কিছু লেখার আছে, কিন্তু চিঠি কিন্তু একটা স্ট্রাকচার জিনিস। তো আপনি মোটামুটি নিয়ম কানুন মেনে ভুল টুল না করলে এটা ভালো মার্কস পেয়ে যাওয়া যায়। তো এইখানটাতে আমি বলবো যারা জিটি তারা একটু লাকি, কারণ তাদের মার্কসটা পাওয়ার সুযোগ বেশি, কারণ যেহেতু তাদের ইনপুটটা তারা অল্প দিবে। অল্প দিবে মানে যেহেতু একটা লেটার একটা খুবই অর্গানাইজ জিনিস, তো এটা অর্গানাইজ ওয়েতে যদি আপনি লিখেন তাইলেই হয়ে গেল। অন দ্য আদার হ্যান্ড, রাইটিং টাস্ক ওয়ানটার ভিতর অনেক কিছু লেখার থাকতে পারে, অনেক ধরন থাকতে পারে। হ্যাঁ, কখনো মানে পাই চার্ট থাকে, কখনো টেবিল থাকে, কখনো ম্যাপ থাকে। সেগুলোকে ঠিক মতো মানে কম্বাইন করে লেখাটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়, বাট অফকোর্স দুইটাই ভালো লেখা যায় যদি আপনি লিখতে জানেন। আচ্ছা, এরপরে আমরা পার্থক্যের জায়গায় আসি হচ্ছে আহ অবশ্যই রিডিং এর বেলায় আসতেই হবে। রিডিং এ হচ্ছে কি আপনার সাধারণত সাধারণত না, রিডিং এর বেলায় একাডেমিকে তিনটা প্যাসেজ থাকে, তিনটা খুব বড় বড় প্যাসেজ থাকে, টোটাল কোয়েশ্চেন 40টা থাকে। এবং যেখানে হচ্ছে আপনার বেশ বড় বড় প্যাসেজ থাকে, 13টা করে ইউজুয়ালি থাকে, 3 3 39, কোনোটাতে হয়তো বা একটা দুটা কম বেশি থাকে, এভাবে করে 40টা প্রশ্ন থাকে। আর এটা হচ্ছে যখন জিটির ক্ষেত্রে যায়, তখন জিটির ক্ষেত্রে সাধারণত আমরা দেখি 4টা প্যাসেজ থাকে, মোরলে 4টাই থাকে। সুবিধাটা হচ্ছে এখানে যে প্যাসেজ গুলো ছোট ছোট থাকে, ছোট ছোট থাকে এবং কোয়েশ্চেন বেস থাকে। যেমন ধরেন একাডেমিকে কি হয়, একটা প্যাসেজের মধ্যে 3 4টা প্যাটার্ন থাকে, কিন্তু জিটির ক্ষেত্রে কি হয়, ওই একটা প্যাসেজের মধ্যে দেখা যায় অনেক প্যাটার্ন থাকে না, এই কারণে কনফিউশন কম থাকে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, একাডেমিক যত মার্ক পেয়ে আসলে যত ব্যান্ড পায়, ধরেন কথার কথা একাডেমিকে 27 পেলে আপনি 6.5 পাবেন, যেটা হয়তো বা জিটিতে 30 পেতে হয়, 30 31 পেতে হয়। তার মানে এখানে আসলে তাদের খুব বেশি যে সুবিধা সেরকম না, অসুবিধাও আছে। তো সবকিছু মিলিয়ে ব্যাপারটা এরকম যে আপনারা যদি আসলে প্রপার গাইডলাইন মেনে একটা প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আপনারা আসলে ভালো করতে পারবেন। এখন ব্যাপারটা কি, তাহলে আমি আসলে আপনাদেরকে স্পেশাল কি দিব? এত বেশি ইউটিউব চ্যানেল, তাই না? এত ইউটিউব চ্যানেল, এত ফেসবুকের রিলস, তারপরে হচ্ছে বাজারে এত বুকস, তাই না? এত মেন্টর, এত টিচার, ফেসবুক খুললেই টিচার, অভাব নাই টিচারের। ঠিক আছে,
সবাই সবকিছু করতেছে, বাট আমি আপনাদেরকে বলবো, আমি আমার ব্যাপারে যদি বলি, আমি সাইফুডসে 7 ইয়ার্স ছিলাম। এটা আবার একটু বলতে হচ্ছে, রিপিট যদিও। আমি 3 ইয়ার্স ছিলাম মেন্টরসে, 3 ইয়ার্স এর মতো, অ্যারাউন্ড 10 ইয়ার্স এর একটা এক্সপেরিয়েন্স আমার আছে। আমার এই এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হলো দ্য মোস্ট কনভেনিয়েন্ট ওয়ে টু অ্যাচিভ 6.5। এখন আমরা এই আলোচনায় আসবো যে কিভাবে আমরা 6.5 পাইতে পারি। হ্যাঁ, অফকোর্স আপনি 7ও পাইতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট 6.5 পাওয়ার যে তরিকা, 7 পাওয়ার তরিকা কাছাকাছি, শুধু আপনি 4টা বাড়াই দিবেন, আপনার 7 চলে আসবে, আর কিছু না। আমি দুটো নিয়েই কথা বলবো। বেসিক্যালি আমরা যদি ব্যাচেলর করতে যাই, ব্যাচেলর বা আমরা আন্ডার গ্র্যাড বলি, বা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, এই দুইটাতে সাধারণত 6 থেকে 6.5 লাগে, আর পিএইচডি তে 7 লাগে, 7 অর অ্যাবভ। সো 7 হলে আপনি পিএইচডি করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম নাই। ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি, আপনি 8 9ও পাইতে পারেন, কোনো প্রবলেম, বাট 7 অর অ্যাবভ হলে পিএইচডি হয়ে যায়। এবং ব্যাচেলরের জন্য হচ্ছে 6 to 6.5, মাস্টার্সের জন্য 6.5 to 7, আর পিএইচডির জন্য 7 to অ্যাবভ। এরকম একটা আহ এরকম একটা এরকম একটা ব্যাপার থাকে আসলে। এখন যদিও সবকিছু বেড়ে যাচ্ছে, কারণ অনেকে স্কোর পাচ্ছে, তো তো ওভারঅল আসলে গ্লোবালি বেড়ে গেছে স্কোরের রিকোয়ারমেন্টটা। তো মোটামুটি আপনার 6.5 to 7 পেলে গুড এনাফ। তবে মাথায় রাখতে হবে, এখানে একটা কথা আছে, নো ব্যান্ড, মানে কোনো ব্যান্ডেই নো ব্যান্ড লেস দেন 6। 6 এর নিচে আপনি কোনো ব্যান্ডে পেতে পারবেন না। এটা আপনি 6.5 পান আর 7 পান, তবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যখন 6.5 পাবেন, তখন আপনি কোনো ব্যান্ডই 6 এর নিচে পেতে পারবেন না। আপনি যখন 7 পাবেন, আপনি কোনো ব্যান্ডই 6.5 এর নিচে পেতে পারবেন না। এইটা হইলো খুবই একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন, যেখানে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, ঝামেলা হবে না। ইউরোপের অনেক দেশ আছে, যেসব দেশে কিন্তু আপনি কোনো একটা মডিউলে 6 এর নিচে পেলেও হয়, বাট সুদিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা খুব অচিরেই দেখবেন যে আপনারা আর এটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ হচ্ছে ফিনল্যান্ড একটা দেশ, যে দেশটা কিছুদিন আগে পর্যন্ত আইএলটিএস কে ম্যান্ডেটরি করে নাই, সে কিন্তু এখন আইএলটিএস ম্যান্ডেটরি করে দিচ্ছে। অস্ট্রেলিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে কিন্তু রিকোয়ারমেন্ট হাই করা শুরু করে দিছে। তো তার মানে আপনাদের জন্য কিন্তু খুব সুখের সংবাদ এটা না। আপনারা যেখানেই যেতে চান, এবং যারা ইমিগ্রেশনে যেতে চান, তাদের জন্য তো অবশ্যই স্কোর হাই করা ইম্পর্টেন্ট। কারণটা হইলো, আপনার স্কোর যত হাই থাকবে, আপনার কিন্তু পয়েন্টস তত বেশি হবে, যেটা স্টাডি ভিসার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। স্টাডি ভিসা আপনি একটা বেঞ্চমার্ক ক্রস করতে পারলে হয়ে যায়। তো আমরা এখন এটা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা 6.5 বা 7 পাবো। আজকের ক্লাস যেহেতু জিরো ক্লাস, এডিশনালি আমরা কিছু স্পিকিং করব, যাতে করে আমাদের সাথে যে ডালিম ভাই আছে এবং রিয়া আপু আছে তারা জানতে পারেন। এবং আপনাদের ক্লাসের রেকর্ড থাকছে, আলহামদুলিল্লাহ। আমরা রেকর্ডটা গ্রুপে দিয়ে দিব, একটা গ্রুপ আমি মেক করে আপনাদেরকে ইনভাইট করব, আপনারা কাইন্ডলি গ্রুপে জয়েন করে ফেলবেন। ওকে, সো আমি গ্রুপের লিঙ্কটা ফেসবুকের, ফেসবুকের মানে গ্রুপটা হবে ফেসবুকে, বাট আপনাদের আমি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। আমরা বলতেছিলাম যে আমরা 6.5 পেতে চাই অথবা 7 পেতে চাই। আমাদেরকে মাথায় রাখতে হবে যে 6.5 পাওয়ার অনেকগুলো তরিকা আছে। একটা তরিকা হইলো এই যে 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 6 24, আর হলো 1 25, 25 0.5 25 পেতে পারি। 25 পেলেও আমরা কিন্তু কি পাবো, 25 হয় না 26 হয়, 26 হয় বোধ হয় না? আপনারা একটু কথা বলেন, কত হয় 6.5 যদি 4 দিয়ে গুণ হয়, কত হয়? 26 26 হয়। ভেরি নাইস, 26 হয়, 25 না। ভেরি গুড, কারণ হচ্ছে 4 6 24 আর 0.5 করে আপনি 26 পেতে পারেন, অথবা আপনি 25 পেতে পারেন। যে কোনো একটা পেলেই আপনি 6.5 পাবেন। কারণটা বলি, রুল অফ অ্যাপ্রক্সিমিটি বলে একটা ব্যাপার আছে, হয়তো যারা ম্যাথ ভালো করেন তারা ভালো জানবেন। 25 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 6 24, 1 থাকে, আমি শূন্য নিয়ে আসলাম, কত হইলো? 4 দুগুণে 8, 2 থাকে, শূন্য নিয়ে আসলাম, 4 5, এই যে। সো 6.25 বা অ্যাভব যখন আসবে, তখন এটাকে 6.5 ধরা হবে। ঠিক আছে, তার মানে আপনি ডিরেক্টলি সবগুলোতে 6.5 পেতে পারেন, অথবা আপনি ওভারঅল কি করতে পারেন, ওভারঅল কিন্তু এই যে 25 বা 26 আপনি করতে পারেন। 26 পেলে তো আপনি কোনো কথাই নাই, পেয়ে গেলেন। আর নাহলে 25 পেলেও আপনি কি পাবেন, 6.5 পাবেন। বাট মেক শিওর আপনি যেন 6 এর নিচে কোনোটাই না পান। So, এইভাবে আপনি পেতে পারেন। আর যদি 7 পেতে চান, তাহলে এফোর্টটাকে একটু বাড়ায় দিতে হবে। তখন আপনাকে কি করতে হবে, এই যে 4 7 28 পেতে হবে, অথবা 27 পেতে হবে। 27 28 যেটাই পান না কেন, আপনি আপনি 7 পেয়ে যাবেন। এখন ব্রেকডাউনটা কি আসলে, মানে আমাদের যে সেগমেন্ট সেটা কিরকম হবে? রিয়া আপু কি বুঝতেছেন কথা? আমি কি ফার্স্ট বলে ফেলছি?
না ভাইয়া, বুঝতেছি বুঝতেছি একটু কম। ওকে, ডালিম ভাই কি বুঝতেছি কথা? ডালিম ভাই, ডালিম ভাই, ওই ডালিম ভাই। ওকে, ডালিম ভাই আছে আশেপাশে, শুনতেছে হয়তো। ওকে, আমরা যেটা বলতেছি যে আমাদের ব্রেকডাউনটা আসলে কিভাবে হবে, তার আগে আপনি একটু জেনে নেন যে পরীক্ষাটা আসলে কিভাবে হয়। আপনারা মাথায় রাখবেন আপনাদের পরীক্ষাটা শুরু হবে লিসেনিং দিয়ে। খুবই ভয়ঙ্কর একটা জিনিস, অনেকে দেখবেন হেডফোন টেডফোন খুলে ফেলে একেবারে, যে আমার আর ধৈর্যের বাঁধ ঠিকঠাক নাই, ভেঙে গেছে। সো লিসেনিং থাকবে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে রিডিং, তারপরে ফাইনালি থাকবে রাইটিং। এই যে তিনটা মডিউল, এই তিনটা মডিউল পর পর আসবে, আপনার মাথায় নেওয়ার কোনো কারণ নাই। লিসেনিং 30 মিনিটস, এটা আরো অ্যাডিশনাল 10 মিনিটস থাকে, 40 মিনিটস। রিডিং 1 ঘন্টা, রাইটিং 1 ঘন্টা, তাহলে পরীক্ষা কত ঘন্টার হলো? একদিনে এই তিনটা পরীক্ষা হয়, তাহলে 1 1 2 2 ঘন্টা 40 মিনিট। কিন্তু আপনি ঢুকবেন সকাল 10টায়, বেরোবেন 5টায়। তার মানে আসলে লম্বা দিনের প্রস্তুতি যদি আপনি পেপার বেস দেন। আমার আসলে কম্পিউটার ডেলিভার দেওয়ার কোনো সুযোগ হয় নাই বা দেই নাই, So আমি পেপার বেস দিছি 2বার, সো এটার কথাই বলতে পারবো আমি। আই থিঙ্ক সিমিলার টাইম লাগে হচ্ছে কম্পিউটার ডেলিভারে। সো লিসেনিং, রিডিং, রাইটিং, এই তিনটা আপনি একদিনে পরীক্ষা দিবেন এবং 10টায় যাবেন, 5টায় বেরোবেন, 5:30টায় বেরোবেন, লম্বা সময়। সো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে, আদারওয়াইজ আপনারা পরীক্ষাগুলো খারাপ দিবেন। এখন এইটা প্রথমে এইটা এটা এবং এইটা এভাবে করে আসে। এখন আমার কথাটা হইলো যে এটা তো আসলো, আরেকদিন স্পিকিং টেস্ট হয়। স্পিকিং টেস্টটা ভিন্ন একটা দিনে হয়, এবং মাথায় রাখতে হবে এখন সব টেস্ট হয় হচ্ছে অনলাইন, স্পিকিং সব হয় অনলাইন। আপনাদেরকে আরো একটা জিনিস আমি বলে রাখি, আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, তারা অল্টারনেটিভ অল্প সময় যদি আপনাদের থাকে, আপনারা পিটিই বলে একটা ব্যাপার আছে, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। আমি আপনাদের শুধু জানিয়ে রাখছি, এটা দিতে বলছি না। পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, এটাই অস্ট্রেলিয়া বেসড একটা প্রোডাক্ট। এইটাতে আপনারা যেটা পাবেন সেটা হলো খুব আউট অফ 90 মার্কিং হয়। আহ 1-3 দিনের রেজাল্ট দিয়ে দেয়, সরি 72 ঘন্টার ভিতরে রেজাল্ট দিয়ে দেয়, বাট ইউজুয়ালি 1 থেকে 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। এইটা হচ্ছে আইএলস এর যতটুকু কঠিন, এখন আইএলস এর 50%। আমি বাড়াইয়া বললাম, আরো কম, 50%। আপনি যদি আইএলস এর প্রিপারেশন খুব ভালো মতো নেন, আপনি এখানে একটা খুবই সলিড ভালো স্কোর করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটার মানে কি? এটার মানে হলো আমি আপনাদেরকে সব পথই বলে দিচ্ছি যাতে করে আপনাদের আপনাদের সুবিধা হয়, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, পিটি নিয়ে এখনই অত করার দরকার নেই, আইএলটিএস ক্লাসটা করেন, আমি একটা ক্লাস পরে ক্লাস শেষে আপনাদেরকে শেষে পিটি নিয়ে ধারণা দিয়ে দিব। সো আইএলটিএস এর ক্লাসটা যদি আপনি খুব মনোযোগ দিয়ে 100% প্রিপারেশন দিয়ে করেন, আপনি ইজিলি পিটি তে একটা ভালো স্কোর করতে পারবেন, আইএলটিএস তো পারবেনই। সো বোথ অপশনসই আপনাদের জন্য খোলা রাখলাম আমি, যে আপনারা জানেন, দুটোই জানেন, আপনারা যে চোখ কান খোলা থাকে যাতে, হ্যাঁ। ওকে, যাতে করে আপনাদের অপরচুনিটি মিস না হয়, কারণ আপনারা প্রত্যেকেই অনেক কষ্ট করছেন দেশের বাইরে যাওয়ার জন্য বা নিজেকে আরো আপগ্রেড করার জন্য। সো আমরা মূল আলোচনায় থাকি, আমরা যে 6.5 পাবো অথবা 7 পাবো, এইটার একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে 6.5টাই করি। আমরা আগেই বলছিলাম যে লিসেনিং এবং স্পিকিং, আমাদের যে মানে হিসাব, এই হিসাব মতে লিসেনিং এবং স্পিকিং সবচেয়ে সহজ হয়, সবচেয়ে সহজ। এখন আপনারা বলতে পারেন যে ভাই দুইটাই তো পারি না। ভাই আপনি অনেক কিছু পারবেন না, কিন্তু আসলে যখন আপনি পারতে যাবেন তখন কোনটা বেশি কঠিন হবে সেটা আমি জানি। সো আপনি হয়তো সেটা জানেন না, রাইট? আপনি হয়তো পুরোটা পড়েন না, আপনার কাছে হয়তো স্পিকিং অনেক ডিফিকাল্ট লাগে, বাট স্পিকিংটা আপনি পারবেন। সো আমাদের প্ল্যানটা হচ্ছে এই দুইটাতে আমরা 6.5 ধরবো মিনিমাম। এরপরে হচ্ছে লিসেনিং আর হচ্ছে স্পিকিং, রিডিং, রাইটিং, আপনি এই দুইটাতে 6 করে পাবেন। এটা হইলো গিয়ে 6.5 পাওয়ার সবচেয়ে সোজা তরিকা, এর থেকে সোজা তরিকা হইতে পারে না। আপনাদেরকে একটু ব্রেকডাউন করে বলে দিই আমি। আপনার যদি ক্যালিবার হাই থাকে, ইউ মাস্ট ট্রাই ফর 7। আপনার যদি মনে হয় যে না বাবা, আমার পারপাস সার্ভ হওয়া দরকার, আমি 6.5 পেলে কাফি, তাইলে আপনার জন্য মানে এই তরিকা। আইএলস কোনো বাহাদুরি দেখানোর জায়গা না। আপনার ব্যক্তিগত জীবনে আপনি আপনার পেশাদারি জীবনে অনেক দক্ষ হতে পারেন, কিন্তু এই জায়গাটাতে আপনি বাহাদুরি দেখায় কোনো লাভ নাই। আমার ব্যক্তিগতভাবে আমার 8 আছে, আমার 9 পাওয়ার ধান্দা আছে, কারণটা একটাই, আমি এই জিনিসটা সেল করি। বাট আপনাদের জন্য কিন্তু যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকুই আপনারা দিবেন এফোর্ট, বিকজ আপনি এভরি 0.5 পাওয়ার জন্য আপনাকে 5 টাইমস পরিশ্রম বাড়াইতে হবে। তো সেটা আপনার জন্য ওর দিন নাও হইতে পারে। যদি আপনার দরকার হয় তখনই আপনি আসলে অনেক ভালো একটা স্কোরের জন্য ফাইট করবেন। কারণটা হচ্ছে ভাই, আপনার লাইফের টাইমটা আপনি নষ্ট করে তো লাভ নাই। So অবশ্যই আমি চাই আপনি 9 পান, কিন্তু সেটা যদি আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করে হয় এবং এটার এফোর্ট মানে ইফেক্টটা যদি কম থাকে, তাহলে দরকার নাই। সো আপনার যেটা দরকার সেটা হচ্ছে 6.5 to 7 একটা স্কোর, যেটা আপনি অ্যাচিভ করতে পারলে গুড এনাফ। এর উপরে যদি আপনি পান, সেটা আমার জন্য ভালো,
কারণ আপনি যেহেতু আমার কাছে পড়ছেন, এটা আমার জন্য গর্বের কারণ হবে। তো এটা আমি অবশ্যই চাইবো, কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নাই যে না আমাকে এটা না পেলে বোধহয় মান সম্মান থাকলো না, ব্যাপারটা এরকম না। ওকে, সো আমরা আমাদের মূল জিনিসে থাকি, সেটা হলো তাহলে কি বললাম যে লিসেনিং এবং স্পিকিং এই দুটো আমরা 6.5 পাবো, এবং রিডিং এবং রাইটিং আমরা 6 করে পাবো। এখন আমরা যদি 7 পেতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা দুইটাতে 7 পাবো আর এই দুইটাতে 6.5 পাবো। আপনাদের মাথায় রাখতে হবে এই যে 6.5 থেকে 7 করার জার্নির একটা গল্প বলি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন আপু, উনি টিচার, উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, পরবর্তী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিচার হয়েছেন। ওনার পিএইচডি মাস্টার্সের জন্য দেশের বাইরে যেতে হবে, উনি 6.5 খালি পান। তো উনি 7 দরকার পিএইচডির জন্য, উনি হচ্ছে 5 বার পরীক্ষা দিয়ে 7 পাইছে। এটার একটাই কারণ ওভার কনফিডেন্স, আমি তো পেরে যাব। So, এই ওভার কনফিডেন্সের কারণে উনি আসলে 5 বার দেওয়া লাগছে 1 বছর সময় নষ্ট করে 0.5 বাড়ানোর জন্য। কিন্তু উনি যদি প্রথমবারই এটা মেনে নিত যে ভাই আমি তো পারি না, আমাকে এফোর্ট দিয়ে এটাকে অ্যাচিভ করতে হবে, তাইলে কিন্তু ওনার প্রথমবারই চলে আসতো। কারণ 0.5 বাড়ানোর জন্য শুধু অল্প কিছু জিনিস বাড়িয়ে দিলে হয়ে যায়, এফোর্টটা বাড়াই দিলে হয়ে যায়, প্রসেস সেম। আমার কথা কি সবাই বুঝতেছেন? ওকে, আমি একটু জিজ্ঞেস করি, ববি আপু বুঝতেছেন? জি জি। ওকে ওকে, ফাইন ফাইন। মাসুদ ভাই, মিস্টার মাসুদ? জি ক্লিয়ার। ওকে, আজাদ ভাই রিয়া, জি, থ্যাংক ইউ ক্লিয়ার। ভাই। রিয়া আপু ক্লিয়ার? কথা ক্লিয়ার, স্পষ্ট? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ফাইন। আমাদের ডালিম ভাই কি আছে? জি আছি, বুঝতেছি। ভাইয়া কথা কি ক্লিয়ার কিনা, মেসেজ কি ক্লিয়ার কিনা? হ্যাঁ জি জি ক্লিয়ার। ওকে, ভেরি নাইস। তাহলে এখন আমরা জানি যে কিভাবে আমরা 6.5 to 7 অ্যাচিভ করব। ইন হুইচ ওয়ে উই উইল গেট আওয়ার ডিজায়ার্ড স্কোর। আমরা অনেকে বলি ডিজায়ার স্কোর, রাইট? ডিজায়ার স্কোর নাকি ডিজায়ার্ড স্কোর বলতে পারবেন? ডিজায়ার। ডিজায়ার্ড নাকি ডিজায়ার স্কোর মানে কি? ডিজায়ার মানে কি চাওয়া, স্কোর মানে কি? কাঙ্ক্ষিত স্কোর। হ্যাঁ, ডিজায়ার্ড হইলে এটা বেশি ভালো। ডিজায়ারও হয় বাট সেটা অন্য সেন্সে হয়, আসলে আমাদের ট্র্যাডিশনাল সেন্সে হয় না। ঠিক আছে, প্যাসিভ ডিজায়ারও মনে নাও করলে আপনাকে বিয়োগ করতে হবে। না, এটা ঠিক আছে, এটা আমরা প্যাসিভ ঠিক আছে। ডিজায়ার্ড মানে হচ্ছে আকাঙ্ক্ষিত, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা করা অথবা আকাঙ্ক্ষা, দুটোই হতে পারে। ডিজায়ার শব্দটা একই সাথে নাউন একই সাথে ভার্ব। ওকে, স্কোর শব্দটা একই সাথে নাউন একই সাথে ভার্ব। তো ডিজায়ার্ড মানে কি? ডিজায়ার্ড মানে আকাঙ্ক্ষিত, যে জিনিসটা আমি আকাঙ্ক্ষা করি এমন। সো ডিজায়ার্ড স্কোর, স্কোর যেহেতু নাউন, এটাকে সলিড অ্যাডজেক্টিভ রাখাটা বেটার। ওকে, সো যাই হোক, এটা অন্য আলোচনা, এদিকে আমরা পরে যাব, মূল আলোচনা আমাদের পরে। সো আমরা যেটা বলতেছিলাম 6.5 পাইতে চাই আমরা, 6.5, অনলি 6.5 অথবা 7। তাহলে আমরা আগেই বলছি যে আমরা লিসেনিং এ 6.5 পাইতে চাই। লিসেনিং একটু লিখে রাখেন, আপনার আজকের ক্লাসগুলোকে মাথায় রেকর্ড যেহেতু থাকবে, ইটস ভেরি গুড, আপনাদের জন্য খুবই ভালো। সো 6.5 পাইতে চাই আমরা। কত পাইতে চাই আবার একটু বলেন তো? 6.5। এক্স্যাক্টলি 6.5। এখনো গ্লোবালি 6.5 ভেরি গুড স্কোর, কোনো প্রবলেম নাই। 6.5 পাইতে গেলে অনেকেরই কষ্ট হয়। তো যেহেতু আপনারা সবাই খুব ডেডিকেটেড এবং প্রফেশনাল, তা আপনারা আসলে অ্যাটেনশন দিয়েই থাকবেন, এই কারণে আপনাদের জন্য সহজ হবে। কারণ আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আপনারা আসলে পড়বেন, সো ফাঁকিবাজির কোনো সময় নেই, সুযোগ নাই। তো আপনাদেরকে একটু আমি একটা সহজ ট্রিক শিখাই দিই, হ্যাঁ? সেটা হইলো যে আপনি শুধু 3টা কাজ করবেন, 3টা না বেসিক্যালি 4টা কাজ করবেন। আই ক্যান গ্যারান্টি যে আপনি অ্যাটলিস্ট 6.5 পাবেন। সেই কাজগুলোকে আমি বলে দিই। লিসেনিং এ ভালো করার জন্য সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে লিসেনিং হ্যাবিট। এইটা ছাড়া আপনি যত টিপস এন্ড ট্রিক্স করেন লাভ নেই। এই জিনিসটা ছাড়া আপনি কোনোদিন ভালো করতে পারবেন না ভাইয়া। অর্থাৎ আপনি যদি শুনে না বুঝেন, আপনি যতই ট্রিক্স দেন, কোনো লাভ নাই। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ব্যাপারটা একটু বুঝাইয়া বলি। আমরা আপনারা অনেকে ওই যে বাইম মাছ কাটছেন নিশ্চয়ই, আমারও কাটার সৌভাগ্য হয়েছে একবার, এরপর আর সৌভাগ্য বা শখ কোনোটাই হয় নাই। সো এটা পিছলে যায়, মানে এটা আমি ধরে রাখতে পারি না, রাইট? তার মানে তখন ছাই দিয়ে ধরতে হয়। কেন ধরতে হয় ছাই দিয়ে? ছাই দিয়ে ধরলে পরে এটা আর ছুটে যায়। ওকে, তো আপনাকে এই যে লিসেনিংটা, আপনি দেখবেন এটা ছুটে যায়, আপনি এটা বুঝেন না, এটা আপনি ধরতে পারেন না, ইউ ক্যানট গেট ইট। ঠিক আছে, আপনি যখন লিসেনিং শুনবেন আপনি দেখবেন আপনি বুঝেন না আসলে। সো এই বুঝার জন্য আপনাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ানোর জন্য আপনাকে বেশি বেশি এটার সাথে সময় দিতে হবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? সো এই লিসেনিং হ্যাবিটটা আপনাকে গ্রো করতে হবে। এখন সেটা কিভাবে গ্রো করবেন আপনি, সেই আলোচনায় আমি আসি।
লিসেনিং হ্যাবিট গ্রো করার একটা পথ আপনাকে আমি বলে দিব, আপনার 10 দিকে দৌড়ানোর দরকার নাই। আমি একটা চ্যানেলের নাম বলে দিব, এটা আমি আপনাকে লিসেনিং ক্লাসেও মানে বলবো, এখনো বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ওপেন। চ্যানেলের নাম হচ্ছে 32। 42 নামে একটা চ্যানেল আছে যেখানে 7 থেকে 800 ভিডিও আছে। ভাইয়া আপনি 7 থেকে 800 ভিডিও দেখতে পারবেন না, শুধু শুধু আপনাকে টার্গেট দিয়ে লাভ নেই। আপনি অন্য কোনো চ্যানেলেও যাবেন না, আপনি একটা চ্যানেলে শুনবেন, ঠিক আছে? লক্ষ লক্ষ চ্যানেল আছে। আপনি যত বেশি দৌড়াদৌড়ি করবেন আপনার স্কোর পাওয়ার চান্স তত কমে যাবে। বিকজ রিসোর্সেস কালেক্ট করা হচ্ছে এক ধরনের মজা, আর হচ্ছে রিসোর্স পড়া হচ্ছে এক ধরনের মজা। কথা বুঝতে পেরেছেন? সো আমাদের প্রবলেম হচ্ছে আমরা রিসোর্স কালেক্ট করতে বেশি পছন্দ করি, পড়তে পছন্দ করি না, কারণ কালেক্ট করা খুব মজা, এটা আমাকে খুব সস্তা মজা দেয়, কিন্তু আমার পড়তে গেলে কষ্ট হয়। সো 7 থেকে 800 ভিডিও আছে, আমি আপনাকে রিকমেন্ড করি আপনি 200 ভিডিও দেখে ফেলেন। 200 ভিডিও কিভাবে দেখবেন? অফকোর্স সাবটাইটেল সহ, সাবটাইটেল সহ, ঠিক আছে? সাবটাইটেল সহ, উইথ সাবটাইটেল। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো কিছু বুঝবো না, আসলে কিছু বুঝবেন না, এটা অনেক কঠিন, অনেক কঠিন, মানে এভারেজের থেকে অবশ্যই একটু বেশি কঠিন থাকে। সাবটাইটেল সহ আপনি শুনবেন তখন সহজ হবে। এখন আপনি যখন 20টা ভিডিও মনোযোগ দিয়ে শুনে ফেলবেন, 30টা ভিডিও শুনে ফেলবেন, আপনার জন্য 31 নম্বর ভিডিওটা সহজ হয়ে আসবে। আপনার জন্য 70 নম্বর ভিডিওটা সাবটাইটেল আর লাগবে না। আপনার জন্য 100 নম্বর ভিডিওটা এনজয়েবল হবে। আপনার জন্য 200 নম্বর ভিডিওটা পানি ভাত হয়ে যাবে। বাট প্রবলেম ইজ দ্যাট আপনি 10টা ভিডিও দেখার পরে বিরক্ত হয়ে যাবেন, 5 নম্বর ভিডিওতে আপনার মনে হবে এত কষ্ট করে শোনার দরকার নাই, জীবনে তো অনেক কষ্ট করলাম, এই কষ্ট করে আর কি লাভ। এই জন্য আপনি ফেল করবেন আসলে। বাট আপনি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, ওয়ান সিঙ্গেল সলিউশন টু দ্য বিগ প্রবলেম, একটা সিঙ্গেল সলিউশন এই অনেক বড় সমস্যাকে ঠিক করে দিবে। সো লিসেনিং এর জন্য যারা অনেক সাফার করতেছেন তাদের জন্য একটাই সলিউশন। তো আমি কি বললাম যে কয়েকটা কাজ করতে হবে, তার মধ্যে একটা কাজ হচ্ছে লিসেনিং হ্যাবিটটা ডেভেলপ করতে হবে এই 32-র মাধ্যমে। আপনারা বলতে পারেন যে ভাই আরো তো অনেক আছে। হ্যাঁ অনেক আছে, কিন্তু অনেক অনেক তো সবসময়ই থাকবে। আমি আপনাদেরকে ধরেন চ্যানেল আছে 100, এখন আমি আপনাদের যেটার নামই বলবো আপনার কাছে মনে হবে এই মানে আরো তো আছে। তো যেহেতু আমি একটা সিলেক্ট করছি, একটাতেই থাকেন আপনি, সমস্যা তো নাই। কথা কি ক্লিয়ার কিনা? এটা কি 32 কি ইউটিউবে পাওয়া যাবে না? ইউটিউবে পাওয়া যাবে, আমি লিংক দিয়ে দিব ক্লাসে, কোনো টেনশন নাই। লিসেনিং এর ক্লাস আছে, আমি ডিটেইল বলে দিব। হ্যাঁ আমি দেখায়ও দিব আচ্ছা যে কিভাবে প্র্যাকটিস করতে হবে। আপনার একটা কথা ভাইয়া, মাথায় রাখবেন। আপনার কথা শেষে আমি 1 মিনিট কথা বলবো আর কি, আপনি আমাকে সময় দিয়েন। আচ্ছা ঠিক আছে, ক্লাসের শেষে, জি জি। মানে একদম শেষে একা বলতে চান নাকি সবার সামনেই? সবার সামনে বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন আ- অবশ্যই, ঠিক আছে। আপনি অনুমতি দিলে এখন বলতে পারি। কি বিষয় একটু বলেন। বিষয় হচ্ছে আমার অনার্স হচ্ছে 2016, মাস্টার্স হচ্ছে 2017। তো এখানে যে স্টাডি গ্যাপ আছে, আমার টার্গেট হলো অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এই 3টা দেশে, হুম অথবা ইউকে, এই 4টা দেশ কোড আছে। এর মধ্যে মেইনলি হচ্ছে আমেরিকা, হুম 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 তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা। হুম। তো এইগুলোতে যাওয়ার ইচ্ছা আর কি। আমি কিন্তু সরকারি চাকরি করি কাস্টমস এন্ড ব্যাটে। কাস্টমসে আছেন আপনি, তাই তো? ওকে ভাইয়া, আপনার জি। কোনো স্টাডি গ্যাপ নাই। আমি আপনার একটু বুঝাই বলি, আপনাদের সকলের জন্য একটু বলি, স্টাডি গ্যাপ মানে কি? স্টাডি গ্যাপ মানে হলো আপনার পড়াশোনা বন্ধ আছে। এখন আপনার পড়াশোনা শেষ, তো আপনার তো পড়াশোনা থাকবেই না, আপনি এখন চাকরি করতেছেন, মানে আপনি অকুপাইড, না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি আপনার কথা আমি। আপনি 14 মানে মানে কততে মানে মানে আপনার অনার্স আবার বলেন? অনার্স 2016, মাস্টার্স 2017। 16-17, কোনো প্রবলেম নাই। আপনি আরো মানে 16-17 তো, এখন আপনি জব করতেছেন তাই তো? আপনি কোনো প্রবলেম না, জি। আপনি বলবেন যে আমি মানে এই যে আমি জব করতেছি, আমি অকুপাইড, আমি আমার জবের ফার্দার প্রোগ্রেশনের জন্য আমি পড়তে যাব, কোনো প্রবলেম নাই। আপনি মাথায় রাখবেন আপনার যদি জব থাকে আপনি 20 ইয়ার্স পর্যন্ত এটা ম্যানেজ করতে পারেন, কোনো সমস্যাই না। কারণটা হচ্ছে ভাই আপনার জব আর আছে। বলেন ভাইয়া। আর একটু কথা বলবো। জি প্লিজ। জি। আমি আমি যদি পাসপোর্ট করি, আমার তো সরকারি পাসপোর্ট করতে হবে, এনওসি নিয়ে করতে হবে। সেটা তো অবশ্যই তো পাসপোর্টের উপর লেখা থাকে অফিসিয়াল পাসপোর্ট। হুম। এই অফিসিয়াল পাসপোর্ট দিয়ে কি আসলে যাওয়া যাবে কিনা? যদি আমার অথরিটি আমাকে যদি পারমিশন দেয়, তাহলে তো আমি চাকরি থেকে স্টাডি লিভ 1 বছর নেওয়া যায়, সেটা নিয়ে যাব। আর হুম যদি সাপোজ না হইতে, আমি তাহলে আমি যে কাঙ্ক্ষিত স্কোর তুলতে পারি এবং ভিসা প্রসেস করতে পারি হুম। এবং পরীক্ষা স্কোর তুলতে পারি, তাহলে আমি জব রিজাইন করেই আমি না করব। ওটা কোনো মানে অসুবিধা নাই, ওটা অসুবিধা নেই, দুভাবেই সম্ভব। আর আপনার অফিস আপনাকে চাকরিতে ছেড়ে যেতে দিবে, অসুবিধা নেই। যদি না দেয় আপনি ছেড়ে চলে যাবেন, এগুলো কোনো বিষয় না, ঠিক আছে? এগুলো আমাদের ভিসা সেকশন আছে, আপনি একদিন এসে কাউন্সিলিং করে গেলেই আপনি আরো ভালো জানতে পারবেন, ঠিক আছে?
ওকে, থ্যাংক আমরা ইউ। মূল আলোচনায় থাকি যে ওকে, সো আমরা কি বললাম যে লিসেনিং আমরা কি করবো, প্রথম যে কাজ সেটা হচ্ছে 32, এটা আমরা একদম 100% শিখে ফেলবো। এইটার 200 ভিডিও না দেখলে আপনি মনে করেন যত বেশি দেখবেন আপনার স্কোর তত হাই আসবে, আমি আপনাকে সহজ কথা বলে দিলাম। 2 নাম্বার যে কাজটা করতে হবে আপনাকে, ঠিক আছে, আপনার কাজ 50% শেষ লিসেনিং এর, আপনাকে দুনিয়া ধইরা এত রুলস রেগুলেশন লাগবেই না, আপনি পাইতে চান 6.5, যেটা 27, তো 27 পাওয়ার জন্য আপনার দুনিয়া ধইরা এত জটিলতার দরকার নেই, খুব সহজ পথে আপনি আগাবেন। এরপর আপনি কি করবেন, আপনি এইটার কোনোভাবেই কিন্তু আগে ক্যামব্রিজের বই ধরবেন না, কোনোভাবে আপনি আগে ক্যামব্রিজের বই ধরবেন না, কারণ ক্যামব্রিজের বই হচ্ছে এক অনন্য জিনিস, যেটা সমতুল্য কোনো কিছু আর মার্কেটে নাই, হয় এর থেকে কঠিন আছে, হয় এর থেকে সোজা আছে। তো আগে ধরবেন না, আগে আপনি আপনার লিসনিং হ্যাবিটটা নেক্সট লেভেলে নিয়ে যাবেন, একদম চূড়ান্ত অ্যাপেক্সে নিয়ে যাবেন, ওকে, সামিট একদম যেটাকে বলে নিয়ে যাবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, ক্যামব্রিজ, ক্যামব্রিজ কত থেকে, ক্যামব্রিজ আমরা সব দেখাই দিব ক্লাসে, কোনো প্রবলেম নেই। ক্যামব্রিজ 10 থেকে 18 করবেন, যাদের 18 আছে 18, যাদের 17 আছে 17, কোনো প্রবলেম নাই, 17 করবেন। এই পুরোটা টেস্টটা প্র্যাকটিস করবেন, একবার টেস্ট দিবেন, এটা কি দিবেন, আপনি টেস্ট দিবেন। টেস্ট দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এগুলো চেক করবেন যে কয়টা রাইট কয়টা রং হয়েছে। এরপরে কাজ হচ্ছে আপনার রাইট রং এর পরে আপনাকে রিজনিং করতে হবে, রিজনিং মানে কি, কেন ভুল হইলো কেন ঠিক হইলো, সারা জীবন তো খালি অনেকে কি করে শুধুমাত্র কত পাইছে এটা দেখে রেখে দেয়, কিন্তু এটা করলে হবে না, আপনাকে রিজনিং করতে হবে। এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনার স্কোর পাওয়ার আগ পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন, স্কোর পাওয়ার আগ পর্যন্ত আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। এবং আমি যেটা কমিটমেন্ট করি সেই কমিটমেন্ট আমি রাখার চেষ্টা করি, বিকজ আমি একদিনের জন্য ব্যবসা করতে আসিনি। সো এটাই হলো ব্যাপার আর কি। সো রেপুটেশন ম্যাটার্স, আমি আমার রেপুটেশনের জন্য অনেক ইনস্ট্যান্ট লস করতে রাজি আছি। সো আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন, আপনাদের প্রবলেম আপনাদের যে কোনো কিছু আপনারা আমার সাথে শেয়ার করতে পারবেন। আমার একটা ডায়লগ আছে যে মানে 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 কোর্স তো অনেকেই করে, আপনি আমার সাথে স্কোর অর্জন করবেন। সো এইটা আমার একটা ট্যাগলাইন আর কি। সো যাই হোক, ওইটা অন্য জিনিস। তো আপনারা ওইভাবে করেই মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে সাজ্জাদ ভাইকে নক করলে অবশ্যই সে রেসপন্স করবে, এবং তার সাথে আমি স্কোর করার আগ পর্যন্ত তার অ্যাডভাইস পাবো, হেল্প পাবো, অ্যাসিস্ট্যান্স পাবো। ওকে, সো চেক করতে হবে, এরপর রিজনিং করতে হবে কেন ভুল হইলো কেন ঠিক হইলো। এরপর আপনাকে যেটা করতে হবে, টেপ স্ক্রিপ্ট বলতে একটা ব্যাপার আছে প্রত্যেকটা ক্যামব্রিজ বইয়ের, আহ SCRIPT স্ক্রিপ্ট, হ্যাঁ, প্রত্যেকটা ক্যামব্রিজ বইয়ের শেষে টেপ স্ক্রিপ্টটা দেয়া থাকে, অর্থাৎ আহ, যেটা 30 মিনিটের অডিও বাজবে তার পূর্ণ রিটেন ফর্ম এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনি ওই অডিওটা আবার শুনে শুনে এখানে দেখবেন যে কোথায় আপনি ভুল হইলো বা কেন আপনি বুঝলেন না কথাটা। যেমন ওরা আমরা বলি আয়রন, ওরা বলে আয়ন, আরটা বলে না, তো আপনি তো আয়ন বুঝবেন না শুনে, তখন আপনি যখন এখানে আয়রন দেখবেন তখন আপনি বুঝবেন ও আচ্ছা তাহলে আয়রনের আরটা উচ্চারণ করে নাই, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক হয়ে যাবে। এইভাবে করে আপনি কি করবেন, এরপর আপনি নেক্সট লেভেলে চলে যাবেন, নেক্সট, এরপর আপনি নেক্সট চলে যাবেন, নেক্সট নেক্সট টেস্টে চলে যাবেন। বিশ্বাস করেন, আপনারা যদি এইটুকু কাজ করতে পারেন, আমি আপনাকে বলতেছি 6.5 পাওয়া আপনার জন্য জাস্ট সময়ের ব্যাপার, আপনি জাস্ট সময়টা পার করবেন চলে আসবে। লিসনিং এর কথা বলতেছি আমি। এর বাইরে অবশ্যই আমাদের যেহেতু ক্লাস আছে, ক্লাসে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স বলে একটা ব্যাপার থাকে, ওইটা তো আমরা বলবোই ভাইয়া। আপনাদের কোন জায়গায় আপনার বেশি মার্ক তুলবেন, কোন সেকশনটা সহজ হবে, ম্যাপ আসলে কিভাবে কাজ করবেন, এগুলো তো আমরা ক্লাসেই প্র্যাকটিস করাবো। কারণ আপনারা কিন্তু খুব কম ক্লাস পাবেন না, আপনারা 4টা মডিউলের উপর 37টা ক্লাস পাবেন, চিন্তা করে দেখেন, এটা খুব কম ক্লাস না কিন্তু, ঠিক আছে? সো খুব কম ক্লাস না, আপনি হিসাব করে দেখেন অনেকগুলো ক্লাস, সো অনেকগুলো ক্লাসে আমরা প্র্যাকটিস করতে পারবো। সো টিপস এন্ড ট্রিক্স আমরা ক্লাসের জন্য রেখে দিলাম, ক্লাসে আমরা এগুলো শিখবো। কালকে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হয়ে যাবে। সো আজকের ক্লাসটা আমাদের মোটামুটি একটা ওরিয়েন্টেশন ধরনের হচ্ছে আর কি। সো আমরা কি বুঝতে পারছি যে লিসেনিং আমরা কিভাবে বেশি পাবো এখন? হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি সবাই? জি, বুঝতে পারছি। ওকে, রিয়াপু কি বুঝতে পেরেছে? জি ভাইয়া বুঝতে পারছি। মানে 6.5 পাওয়ার যে তরিকাটা এটা বললাম, মানে আপনি বিশ্বাস করেন এর বাইরে আপনার কিছু দরকার নাই। আপনি যদি দুনিয়াও ঘাটেন, ওরা শুধু আপনাকে দেখেন ইউটিউবে এমন ভাবে ভিডিওগুলো করা হয় যাতে করে আপনি প্রলুব্ধ হন এবং ভিডিওটা দেখেন, এটাই নিয়ম, বিকজ এটার বিজনেসটা ভিউর বিজনেস। সো যেহেতু এটা ভিউর বিজনেস, সেহেতু আসলে আপনি ভিউ ছাড়া উপায় নেই। কিন্তু আপনি যদি আমার কথা শুনেন, হ্যাঁ, আপনি আমার কথা শুনলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি এটা রেজাল্ট আপনি পাবেন। আর আমাকে আপনি বিশ্বাস করতে হবে, আমার কথা অনুযায়ী মানে কাজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমি আপনার ভালোই চাই, আমি আপনার খারাপ চাওয়ার কোনো কারণ নাই। So, আপনি ব্যর্থ হবেন সেটা নিশ্চয়ই আমি চাবো না, কারণ আপনার লক্ষ্য আমার লক্ষ্য একই। ওকে,
So, এখন এটা হচ্ছে 6.5 যদি আপনি পেতে চান, তাহলে 7 পেতে চান কিভাবে? 7, তাহলে একটু বুঝায় বলি আপনাদেরকে আমি 7 কিভাবে পাবেন। তাহলে যেহেতু আপনি 6.5 পেতে চান, 6.5 পেতে চান, 6.5 পেতে লাগবে 27, আর ধরেন আপনি 7 পেতে চান লাগবে 31। তাহলে আমরা একটু হিসাব করি। একটা হলো সেকশন 1, আমার আবার 10টায় ক্লাস আছে, তো আমরা 10টার আগেই শেষ করব। সেকশন 2, সেকশন 3, সেকশন 4, 1 2 3 4। আমরা একটু মাথায় রাখতে হবে যে একটা কাজ কখনোই করা যাবে না, সেটা হচ্ছে সেকশন 1 এর 10-এর নিচে পাওয়া যাবে না। এইটা মাফ পাওয়া, এইটা কোনোভাবেই 10-এর নিচে পাওয়া যাবে না। এটা 10-এর নিচে পাইছেন মানে আপনি শেষ। যারা 7 পাইতে চান তাহলে প্রথমে 6.5টাই বুঝাই, তারপরে অল্টারনেটিভে 7 বুঝাবো। তাহলে সেকশন 1-এ অলওয়েজ 10, সেকশন 2-তে আপনি 8 পাইলেন, বিকজ দুইটা সবচেয়ে সোজা। সেকশন 2 একটু কঠিন, সেকশন 3 সবচেয়ে কঠিন। সেকশন 2-তে আপনি পাবেন হচ্ছে 6, এখানে পাবেন হচ্ছে আপনি 3, অর্ধেক করে দিলাম। কত হইলো বলেন তো একটু গুণে আমাকে, কেউ একজন আমাকে গুণে হেল্প করেন, আমি ম্যাথে খুবই কাঁচা, অঙ্ক টঙ্ক পারি না। 27 27, 27 হ্যাঁ 27 পাইলে কি আমি মানে মানে ঠিকঠাক আছে সবকিছু নাকি নাই বলেন? আমি কি 6.5 পাচ্ছি নাকি পাচ্ছি না? ইনফ্যাক্ট 26 বা 27 পেলেই 27 হ্যাঁ পাচ্ছি। হয়ে যাবে, পাচ্ছি। ভেরি নাইস। এইটা শুধু আপনি এনশিওর করতে হবে, এইটা ইজি, এইটা ইজি, এইটা ইজি। সহজটাতে আপনি ভালো মার্ক তুলে ফেলতে হবে। তাইলে আপনি এটাতে 6, এটাতে 3, এটা কোনো মার্কই না, এটা এমনিই পাওয়া যায়। ওকে, এখন আপনি যদি কি পেতে চান, 7 পেতে চান, আপনার কি করতে হবে দেখেন। আপনি যদি 7 পেতে চান, আপনাকে এখানে 10-এ 10 পাইতে হবে, এখানে 10-এ 10 পাইতে হবে, বিকজ আপনি 7 পাইতে চেতেছেন ভাই, মানে অ্যাবভ দ্য এভারেজ, মানে এভারেজ বারের উপরে পাইতে চেতেছেন, তো আপনাকে এখানে লেবার দিতেই হবে, কোনো উপায় নেই, কোনো ছাড়াছাড়ি নেই। এখানে আপনাকে পেতে হবে আপু 7। মানে কত হয়ে গেল বলেন তো? 17 27 হয়ে গেল, 20 27। হ্যাঁ 27 হয়ে গেছে, 10 10 20 27, তাহলে আর কত লাগে? 28 29 30 31, 4 লাগে, আপনি এখানে 4 পাবেন। হ্যাঁ মানে সবচেয়ে যে কঠিন তার কাছে আমি সবচেয়ে কম এক্সপেক্ট করলাম, সবচেয়ে যে সোজা তার কাছে আমি সবচেয়ে বেশি এক্সপেক্ট করলাম। এটা ভালো না? এখন আপনি জি যদি ধরেন সেকশন 1-এ খারাপ করেন, 4-এ খারাপ করেন, যেটা সোজা, আপনি কি সেকশন 3-তে ভালো করার কোনো চান্স আছে বলেন? কোনো চান্স নাই, না। কোনো চান্স নাই, বিকজ ওরা ডিজাইনই করছে এইভাবে, একটা সহজ হবে একটা কঠিন হবে। সো ওরা যেভাবে ডিজাইন করছে ওই রিদমটা আপনাকে বুঝে কাজ করতে হবে। তা আমি কি বুঝাইতে পারলাম যে লিসেনিং আপনি কিভাবে ভালো করবেন? ওকে, সো এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের লিসেনিং এর পর চলে যাই হচ্ছে আমরা আমাদের রিডিং সেকশন। সো রিডিং এও আপনি যদি এভাবে পেতে চান, আপনার কত লাগবে? যে 26, আর এদিকে হচ্ছে 31। এটা লিসেনিং এর সরি জিটি যারা তাদের জন্য একটু বেশি লাগবে, বাট জিটিটা একটু যেহেতু তুলনামূলকভাবে বেশি প্যাসেজ থাকে, সহজ হয়। তো আমরা একাডেমিকেরটাই ধরে কাজ করি, আমরা জিটিটাও বুঝে নিব যে না, আমাকে আর একটু বেশি পেতে হবে। সো এখানে প্যাসেজ থাকে কয়টা বলেন তো? এখানে প্যাসেজ থাকে 3টা, কয়টা থাকে? 3টা। 3টে। 3টা প্যাসেজে 40টা কোয়েশ্চেন থাকে, কয়টা? 40টা 40। কোয়েশ্চেন্স, 40টা কোয়েশ্চেন্স, আর হচ্ছে সময় থাকে 60 মিনিট, কোনো এক্সট্রা টাইম নেই। লিসেনিং এ যেরকম 10 মিনিট এক্সট্রা পাওয়া যায় অ্যান্সার ট্রান্সফারের জন্য, এখানে এরকম কোনো সময় নাই। এবং আপনাদেরকে বলে রাখি, এখানে কোনো অ্যান্সার ট্রান্সফারিং টাইম নেই, আপনাকে নগদ করে ফেলতে হবে কাজটা, ঠিক আছে? ওকে, সো প্যাসেজ 1 সবচেয়ে সোজা, প্যাসেজ 2 তার থেকে একটু কঠিন, প্যাসেজ 3 সবচেয়ে কঠিন। এখন আপনি আমাকে বলেন তো সবচেয়ে সহজ যেটা, ওইটা থেকে বেশি নাম্বার তুলবো নাকি সবচেয়ে বেশি যেটা কঠিন ওটাতে বেশি নাম্বার তুলবো? সহজ যেটা ওইটা থেকে বেশি নাম্বার যেটা তুলবো। সহজ সেটা থেকে। আচ্ছা, আমরা যখন চাকরি বাকরি করি আর কি, আমাদের বসরা একটা কথা বলে, সেটা হলো যে সাজ্জাদ, আমার বস একবার আমাকে বলছিল, বলে যে চাকরিতে যদি উন্নতি করতে চাও তাহলে কি তুমি তোমার বসকে ম্যানেজ করবে না তুমি তোমার সাবঅর্ডিনেটে ম্যানেজ করবা? আমি পরে বললাম যে স্যার আমি তো আমার সাবঅর্ডিনেটে বস ম্যানেজ করব। বসে ম্যানেজ করা যায় নাকি? বস তো ভয়ঙ্কর জিনিস, বুঝেন নাই? বস আপনারা ম্যানেজ করবে, আপনারা বুঝ দিয়ে দিবে। তা আপনি কারে বুঝ দিবেন? আপনি বুঝ দিবেন আপনার অধস্তনরে নাকি, যে আপনার কথা শুনতে বাধ্য, বা যে আপনার কথা শোনার জন্য রেডি। আপনার বস তো আপনার কথা শুনবে না, বস তো আপনার কথা শোনাই দিবে। তার মানে হচ্ছে যে আপনার থেকে বড়, যেটা আপনার সাধ্যের বাইরে, সেখানে আপনি স্ট্র্যাটেজিক হবেন।
আর যে আপনার কথা শুনবে, যে আপনার সাধ্যের ভেতরে, তাকে আপনি সাইজ মতো ব্যবহার করতে হবে। এটাই নিয়ম। এভাবে করেই কিন্তু সিনিয়র আর জুনিয়রদের ব্যবহার করে, এভাবে করেই দুনিয়া চলতেছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, প্রতি বছর প্রতিটা দেশ তাদের টিউশন ফি 10% করে বাড়ায়, প্রতি বছর 5 to 10% টিউশন ফি প্রতি বছর প্রতিটা দেশ বাড়ায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তারপরে আমি আপনি যাওয়ার জন্য পাগল। তাহলে কি হচ্ছে? তাদের দেশটা উন্নত, আমার দেশটা অনুন্নত, এই কারণেই তো আমি যাচ্ছি। এই জন্য তারা আমাকে ম্যানেজ করতেছে, নাকি ভাই? কথা কি বুঝতে পারছেন কিনা? জি জি, বুঝতেছি। হ্যাঁ, আবার মনে করেন যে কানাডাতে যদি ধরেন আপনার ওই ইন্স্যুরেন্স $10 বেড়ে যায়, মানুষজন বিক্ষোভ শুরু করে দেয়। কেন? কারণ হচ্ছে এটা আমার অধিকার, আমাকে কেন এখানে ঝামেলা করা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আপনি যখন সিটিজেন হয়ে যাবেন তখন আপনারা ঝগড়া করতে পারবেন, কিন্তু তার আগ পর্যন্ত ভিসা পাওয়াই ডিফিকাল্ট। সেটার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, যেইটা সোজা সেইটা আপনাদেরকে একদম, যেটাকে বলা হয় আদা জল খেয়ে নেমে ভালো করতে হবে। তো আমরা একটু বুঝে নেই কিভাবে ভালো করব। যেহেতু এটা সবচেয়ে সোজা, এখানে আমরা চেষ্টা করব 13টাতে 13টাই হওয়ানোর। মানে এটা মিস করা যাবে না, এটা মিস করলে আপনি শেষ। আপনি যদি কোনোভাবে প্যাসেজ 1-এ খারাপ করে ফেলেন, 6-7 পেয়ে ফেলেন, তাহলে আপনার পরীক্ষা দেওয়ার দরকার নেই, আপনি শেষ। মানে ওইখানেই খতম, ওইটার বলে লাভ নেই। এটার পেছনে আপনি 15 মিনিটের বেশি সময় দিবেন না। অনেকে কি করে, এই 13টার মধ্যে 7-8টা করতেই 30 মিনিট সময় দিয়ে দেয়। এরকম যদি ঘটে, আপনি কোনোদিন আর পরীক্ষা দিয়ে ভালো করতে পারবেন না। আপনি ওইখানেই আপনার পরীক্ষা শেষ, পরীক্ষা দেওয়ার দরকার নেই। তো আপনাকে কি করতে পারে, যেহেতু সবচেয়ে সোজা, আপনাকে 15 মিনিটের মধ্যে 13টা শেষ করতেই হবে। এইখানে কোনো কথা হবে না। এই প্যাসেজ 2 যেটা, এইখানে আপনি যেটা করবেন, এখানে আপনি 20 মিনিট সময় নেবেন এবং আপনি এখানে করবেন 10টা। কত হইলো বলেন তো? 25। 23, 25 না, 23। ওকে, এটা আরো 13। সহজ, সহজ করে দেই, 8 করে দেই। তাহলে কত হইলো? 8 আর 9, 8 8 9 10 11, 21 হয়ে গেল, তাই না? 21 হয়ে গেল। আর এইখানে আপনি সময় দিবেন 25 মিনিট, এবং আপনি 14টার মধ্যে কারেক্ট করবেন কয়টা বলেন তো? 13 আর 8, 21, 21 আর কত লাগবে? 6 লাগবে নাকি? 6 ধরি আমি, 6 পাবেন আপনি। তাহলে যেটা সবচেয়ে কঠিন সেটাতে আপনি সবচেয়ে বেশি সময় দিয়ে সবচেয়ে কম নাম্বার আপনি তুললেন, যেটা সবচেয়ে সোজা সেটাতে আপনি সবচেয়ে বেশি নাম্বার পেলে সবচেয়ে কম সময়। এইটা আপনি যদি করতে পারেন, তাইলে আপনি ভালো করতে পারবেন। মানে এই গেমের বাইরে কিছু নাই। কিন্তু প্রবলেম ইজ দ্যাট আমরা পারি না। আমরা পারি না কারণ হচ্ছে আমাদের একটা পোর রিডিং হ্যাবিট আছে। পোর রিডিং হ্যাবিট আছে মানে হইলো আমরা পইরা বুঝি না। মানে একটা হলো পইরাই বুঝি না, যেটা পড়ি এটাই বুঝি না। আবার স্পিড তো পরে, মানে যেটা আপনি যদি পইরা না বুঝেন তাহলে তো স্পিড অনেক পরের জিনিস, বুঝেন নাই? আপনি হাঁটতেই পারেন না, তারপরে দৌড়াবেন কেমনে? স্পিড তো একটা মানে ফার্দার ডিসকাশন। আমাদের পোর রিডিং হ্যাবিট, আমাদের কোনো কিছুতে আমরা আসলে বুঝে পড়ার আন্ডারস্ট্যান্ডিংটা নাই আমাদের, ঠিক আছে? এটা একটা প্রবলেম। আর বাংলাদেশের যেসব পত্রিকা টত্রিকা আছে, এরা যা লেখে এদের সাথে বাইরের স্ট্যান্ডার্ডটা মিলে না। এটা হলো আরেকটা প্রবলেম। দুইটা প্রবলেমের কারণে আমরা খারাপ করি। তার মানে কি, এখানে আমাদের সবার আগে যেটা করতে হবে, একটা খুব ভালো রিডিং হ্যাবিট তৈরি করতে হবে। সেটা আমরা শিখাই দিব যে কিভাবে করবেন। আহামরি যে লাগবে তা না, বাট একটা মোটামুটি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, সেটা আমরা শিখাই দিব ক্লাসে, নো টেনশন, ডু ফুটতে। সো একটা ভালো রিডিং হ্যাবিট যখন আপনি করে ফেলবেন, তারপরে আপনি ক্যামব্রিজের যে বইগুলো আছে, আপনার কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। অনেকেই বলে অমুক তমুক পড়তে হয়, হ্যাঁ ট্রেনিং পড়তে হয়, অন ট্রেনার পড়তে হয়, কোনো বই লাগবে না। আপনি শুধু ক্যামব্রিজের, আমরা আপনাকে যেভাবে সলভ করার সিস্টেম শিখায়া দিব, ওইভাবে করে আপনি ক্যামব্রিজের 10 থেকে 18 নিজে নিজে প্র্যাকটিস করবেন, প্লাস রিজনিংটা করবেন। ওই আগের সিস্টেম, প্রথমে টেস্ট দিবেন, তারপরে চেক করবেন, তারপরে রিজনিং করবেন, তারপরে কি করবেন, নেক্সট টেস্টে এটা তো অডিও স্ক্রিপ্ট নাই, সো এখানে আপনি কি করবেন, নেক্সট টেস্টে চলে যাবেন, ঠিক আছে? আর আমরা যেভাবে বলবো সেভাবে আপনি ফলো করবেন। আর যখন আপনি প্র্যাকটিস করবেন এই লিসেনিং এবং রিডিং, আপনি কোনো সময়ই এইটা বন্ধ করবেন না, 32 শোনা বন্ধ করবেন না, রিডিং প্র্যাকটিসটা বন্ধ করবেন না, যে না এখন তো আমি একটা লেভেলে চলে আসছি, এখন আমি বন্ধ করে দিলাম। ব্যাপারটা এরকম না। একটা মানুষ হিট হওয়ার পর যদি তার রেওয়াজ বন্ধ করে দেয়, সে কি ভালো গায়িকা মানে সিঙ্গার থাকবে বলেন তো? না, না, থাকবে না। থাকবে না। এখন ধরেন আপনি একটা লয়ার, সে যদি পাশ করার পরে তার মানে পড়াশোনা বন্ধ করে দেয়, সে কি ভালো থাকবে, লয়ার হইতে পারবে? পারবে না। কিন্তু তার মানে কি, তাকে যেই পরিমাণ পরিশ্রম সে শুরুতে করছে সেটা করতে হবে না হয়তো, বাট তাকে কিন্তু টাচে রাখতে হবে। যে বোঝাতে পেরেছি কথাটা? তাহলে প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। ম্যাক্সিমাম হ্যাঁ, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। ওকে, সো তাহলে ক্যামব্রিজের এই কাজটা আমরা করবো রিডিং এর জন্য। সো রিডিং এর জন্য আমাদের আর কিছুই লাগবে না। যারা অনেক বেশি টিপস ট্রিক্স বলে এটা ফালতু কথা। একটা টিপস ট্রিক্স বলে দিই, যদি প্যাসেজ 3-তে যদি আপনারা কোনো ট্রু ফলস নট গিভেন পান, তখন আপনারা কি করবেন, সব ট্রু অথবা সব ফলস দিতে পারেন, সেক্ষেত্রে 2টা হয়, 5টাতে 2টা হয়ে যায়। তো তখন দেখা যায় যে একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো 14 থেকে 5 গেলে কত থাকে, 9। তো 9-এর মধ্যে আপনি 9টা যদি আপনি 25 মিনিট সময় দিয়ে করেন, আপনি এমনি 4টা হবে, 4-5টা হবে। আর এখানে 2টা হলে 7টা হয়ে গেল। তাহলে আপনি শুরুতে ধরেন 13টা পারলেন, পরেরটায় 10টা, আর এদিকে হলো 7টা, তাহলে তো এমনি অনেক নাম্বার হয়ে যায়। এমনি কত হয়ে যায় বলেন তো, 13 আর 7 কত, 20-30 হয়ে যায়। আপনার লাগবে কত, লাগবে আর একটু কম, আপনি 30 হয়ে যায়। আর যারা 7 পাইতে চান তাদের জন্য কিন্তু মাফ, মানে হিসাবটা একটু অন্যরকম। যারা 7-31 পাইতে চান তাদের জন্য ব্যাপারটা একটু একেবারে ডিফিকাল্ট। কেন, তখন আপনাকে প্যাসেজ 1-এ পাইতে হবে হচ্ছে 13টা, কোনো মাফ নাই। প্যাসেজ 2-তে আপনার পাইতে হবে হচ্ছে ধরেন 11টা, আর প্যাসেজ 3-তে আপনার পাইতে হবে হচ্ছে কয়টা, কয়টা হয়, 3 আর 4, 4 24 হয়, 24 আর 25, 26, 27, 28, 29, 30, 31, এখানে পাইতে হবে 7টা। মানে রিডিং এ ভালো করা ইজ ভেরি ডিফিকাল্ট। ববি আপু বুঝতে পারতেছেন? ববি আপু কি আছেন? ওকে, ওকে, আমরা কি রিয়া আপু কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারতেছি। মানে কি বুঝলেন বলেন তো, এটা থেকে আমি যে আলোচনা করলাম? এখন লিসেনিং থেকে আপনার রিডিং এর যে স্কোর তোলাটা এটা একটু সো টাফ, কিন্তু আপনি স্কোপ দেখাচ্ছেন, এই অনুসারে প্র্যাকটিস করতে হবে এই আর কি। মানে জি, আর এখানে প্যাসেজ থাকবে 3টা। আপনার হুম, প্যাসেজ অনুসারে হচ্ছে এই যে প্যাসেজটা ওইটা থেকে আমাদের ফলো আপে থাকতে হবে যে এটাতে ভালো মার্কস পেতে হবে। বাকি হুম, যেটা কঠিন ওইটা থেকে কম মার্কস অর্জন করতে হবে এই আর কি। হুম, আহ ওভারঅল ওকে, তার 6 মানে এর উপরে। হ্যাঁ, হ্যাঁ, মানে রিডিংটা একটু ডিফিকাল্ট আসলে। হ্যাঁ, 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 লিসেনিংটা আপনি লিসেনিংটা পারবেন, ডিফিকাল্ট। লিসেনিং শুধু যদি আপনি প্র্যাকটিস করেন তাইলে আপনার ভালো হয়ে যাবে। হ্যাঁ, মানে হ্যাঁ। লিসেনিং এর ব্যাপারটা হলো, আপনার যে একটা ভালো লিসেনিং হ্যাবিট থাকে, মানে আপনি শুনে যদি বুঝেন, আপনি 70% হুম, ডান। জি, ঠিক আছে। আর রিডিং এ কিন্তু এরকম না, রিডিং আপনি ভালো রিডিং হ্যাবিট থাকলে আপনি খারাপ করতে পারেন যদি আপনি ভালো রিড করতে না পারেন। ঠিক আছে, জি, জি, জি ভাইয়া, আপনাকে বুঝতে আপনাকে পারছি। খুব ভালো রিডার হইতে হবে। এগুলা মানে রিডিং এই খারাপ করে সবাই, আপনি যত মানুষ দেখবেন সবাইকে দেখবেন রিডিং এ হ্যাঁ, খারাপ করতেছে। অনেকে তো আপনার হ্যান্ডস দিয়ে বলে যে রিডিংটাই, মানে সবাই রিডিংটা নিয়ে কথা বলে যে রিডিংটা খারাপ হয়। এই রিডিংটা খুব কঠিন হয়েছে বা এটা সেটা, আর হুম। অন্য কিছু নেই হ্যাঁ, কিন্তু বলে না অতটা। না, 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 অনেকে বলে লিসেনিং স্পিকিং ভালো মার্কস আসবে, আর হ্যাঁ, বাকি রাইটিং আর হচ্ছে রিডিং এই দুইটাই নিয়ে প্রবলেম হয়। হ্যাঁ, সো ওইটাই আর কি। সো এই জন্য আমরা শিখিয়ে দিব যেভাবে সেভাবে করবেন। ঠিক আছে, এরপরে দেখেন আমরা যেটা বলতেছি যে তাহলে আমরা কি কি করলাম, লিসেনিং করলাম, রিডিং করলাম। একদম। রাইটিং এর জন্য আপনার জাস্ট অল্প কিছু জিনিস লাগে, সেটা হলো বেসিক গ্রামারটা আপনার ভালো জানতে হবে, এটা না জানলে আপনি পারবেন না। কিছু ভোকাবুলারি জানতে হয়। এরপরে যে জিনিসগুলো জানতে হয়, গ্রামার জানলেন, ভোকাবুলারি জানলেন, তারপরে হচ্ছে কিছু টুলস লাগে, হ্যাঁ, যেমন ধরেন আপনার প্রিপোজিশন, ভালো প্রিপোজিশন, তারপরে হচ্ছে আপনার ইডিয়ম লাগে কিছু, গ্রুপ ভার্ব লাগে, হ্যাঁ, এই জিনিসগুলো লাগে। তারপরে যেটা লাগে যে স্পেসিফিক কিছু ভ্যালুয়েবল স্ট্রাকচারস লাগে, যেগুলো আসলে নতুন নতুন শব্দ, ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারস, যাতে করে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জে ভালো নাম্বার পান, লেক্সিক্যাল রিসোর্সে ভালো নাম্বার পান ভোকাবুলারির জন্য, রাইট? এরপরে আপনার যেটা লাগে সেটা হইলো স্যাম্পল প্র্যাকটিস উইথ ফিডব্যাক। বুঝাই দিচ্ছে কথাটা। ধরেন আপনি খুব ভালো গ্রামার জানতেই হবে, গ্রামার জানা ছাড়া আপনি ভালো করতে পারবেন না, কারণটা হলো গ্রামার দিয়েই তো মেকিং হয় নাকি। জি, সো কোনোভাবেই জি, তো গ্রামারকে অ্যাভয়েড করার চান্স, সুযোগ নাই। গ্রামার হচ্ছে ল। এরপরে আপনাকে ভালো ভোকাবুলারি জানতে হবে। সো গ্রামার যখন আপনি ভালো পারবেন, আপনি তখন মানে আপনি ডাইভার্সিফাইড গ্রামার পারবেন, তখন আপনার কি হবে, আপনি তখন ওই গ্রামাটিক্যাল রেঞ্জে ভালো নাম্বার পাবেন। ঠিক আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ এনে কিউরেসি বলে একটা ব্যাপার থাকে। আহ, মানে ওইখানে আপনি ভালো মার্কস পাবেন। এরপরে ভোকাবুলারি। সো ভোকাবুলারিতে কি হয়, ভোকাবুলারিতে আপনি যখন ভালো ভালো ভোকাবুলারি ব্যবহার করবেন, আপনি ইম্পর্টেন্ট না বলে যখন আপনি বলবেন ক্রুশাল, তখন এটা বেশি মার্ক নিয়ে আসবে আপনাকে। ঠিক আছে, ওকে।
এরপর আপনার লাগবে কি একটু ভালো কিছু প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্বস এগুলো থাকলে লেখার মানটা বেড়ে যায়। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যালুয়েবল কিছু স্ট্রাকচারস। আপনি গ্রামার তো জানেন, ভুল আপনার হচ্ছে না, কিন্তু যা লিখতেছেন সবই এভারেজ, লাভ নাই। আপনাকে ভালো কিছু স্ট্রাকচার জানতে হবে। এরপরে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে স্যাম্পল প্র্যাকটিস, অর্থাৎ বিভিন্ন স্যাম্পল পড়ে পড়ে এটাকে নিজের মতো করে আবার লেখার প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? জি মানে আপনাকে স্যাম্পল প্র্যাকটিস করতে হবে, এটার মানে কি স্যাম্পল ধরে ধরে আপনাকে নিজেকে তৈরি করতে হবে যে না ঠিক আছে এখানে এটা আছে, আমি এখান থেকে আইডিয়া নিলাম, তাহলে এখান থেকে আইডিয়া নেওয়ার পরে আমি কি করব, আমি নিজের মতো করে লিখবো। তার মানে কি তখন আমি সমৃদ্ধ হব, তাই না? আপনি দেখবেন অনেক শেফ আছে যারা কি করে, ওরা বিভিন্ন দেশের খাবার খায়, খেয়ে দেখে, তারপরে সেই খাবারটা নিজে বানানোর চেষ্টা করে, করে না? করে। So, যখন সে এটা পারে তখন সে কিন্তু সমৃদ্ধ হয়। আমি কি বুঝাইতে পারছি? জি ওকে, মাসুদ ভাই কি বুঝতে পারছি বিষয়টা? মাসুদ ভাই? Yes, clear. ওকে, হ্যাঁ, আপনি দেখবেন যে অনেকেই অনেক জায়গায় খাইতে যায়, তো ও যখন নিজে ব্যাপারটা বানাইতে পারে নিজের মতো করে তখন বোঝা যায় যে সে আসলে ব্যাপারটা বুঝছে। তো এইরকম করে আপনাদেরও করতে হবে, যে আপনাদেরকে সব শেখার পরে গ্রামার, ভোকাবুলারি। আরেকটা কথা বলি, এগুলো কিন্তু আমাদের গ্রামারের ব্যাচ আছে, ওটা কেউ চাইলে করতে পারেন, অথবা ক্লাসে আমরা শেখাবো। ভোকাবুলারির জন্য আমরা শিট দিয়ে দিব, পিডিএফ, আমাদের হ্যান্ডমেড শিট আছে, বই আছে, পিডিএফ, এগুলো দিয়ে দিব। প্রিপোজিশন এগুলোর জন্য আমরা দিয়ে দিব, ভ্যালুয়েবল স্ট্রাকচারস আছে আমাদের, এগুলা দিব। সবই আমরা দিব ক্লাসে, আমরা স্যাম্পল প্র্যাকটিস করাই দিব যে কিভাবে করবেন, সবকিছু আমরা ক্লাসে করাই দিব। সো দুশ্চিন্তার কোনো কারণ নাই, যা লাগে সবই পাবেন। সো এগুলা করলে আপনি কি করবেন, এই যে গ্রামার, ভোকাবুলারি এবং কিছু মানে ভ্যালুয়েবল কিছু জিনিস, এগুলো যদি দিতে পারেন, কোনো ভুল না করেন, আপনি রিলেভেন্ট লিখতে পারেন, আপনি এমনিতেই 6 to 6.5 পেয়ে যাবেন। আমার কথা কি ক্লিয়ার? সো খুব বিগ ডিল না। আইএলস এ মাথায় রাখতে হবে এটা একটা টেস্ট, এখানে কোনো কিছু ভুল করা যাবে না। কি করা যাবে না? ভুল করা যাবে না। ভুল করলেই নাম্বার কাটা। সো পরীক্ষার মধ্যে কোনো ভুল নাই, প্র্যাকটিসে ভুল হইতে পারে কিন্তু পরীক্ষার সময় ভুল করা যাবে না। স্পিকিং এর কথা বলি, স্পিকিং আপনি তিনটা জিনিস মাথায় রাখবেন, আপনি 6.5 পাবেন। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার অ্যাকিউরেসি, রেলেভেন্স। ববি আপু কি আছেন? এই আপনাদের প্রাইভেসির স্বার্থে কিন্তু আমি আপনাদের ভিডিও অন করতে বলি না, হ্যাঁ? সো আপনারা কিন্তু আছে ক্লাস ভাইয়া আছি, না আমি না কথা বলতেছি মিউটে। আচ্ছা আচ্ছা, ওকে, না আপনাদের প্রাইভেসির স্বার্থে আমি আসলে, যেহেতু রেকর্ড হয়, আমি চাই না যে ভিডিওটা থাকুক। জি জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, তো বেটার সবাই বেটার। সবাই একটু অ্যাটেন্ড করবেন, কারণ ভাই লাইফটা তো আপনাদের, হুম। রাইট? ওকে, সো অ্যাকিউরেসি, রেলেভেন্স, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে কিন্তু স্পিড না, কত দ্রুত আমি কথা বলতে পারলাম সেটা না। ফ্লুয়েন্সি মানে হলো আপনি একটা রিদমে কথা বলতে পারছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, অ্যাকিউরেসি, রিলেভেন্স, অ্যাকিউরেসি মানে কি ভুল হবে না, রিলেভেন্স মানে মানে যেটা রিলেটেড কথা, লজিক্যাল কথা, ফ্লুয়েন্সি মানে আপনি একটা রিদম মেনটেন করে বলতে পারবেন, আপনি অনেক দ্রুত বলবেন আবার থেমে যাবেন এরকম না। এভাবে করে যদি আপনি কথা বলতে পারেন, আপনার 6.5 আটকানোর তেমন কোনো কারণ নাই, অ্যাক্সিডেন্ট অন্য কথা। ঠিক আছে, আপনার 6.5 আসবে। এটার সাথে যদি আপনি একটা জিনিস যোগ করতে পারেন, সেটা হলো ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশনটা যোগ করতে পারলে আপনি 7 পাবেন। ডাইভার্সিফিকেশন জিনিসটা কিরকম, যে আপনি একই ধরনের শব্দ বারবার ব্যবহার করলেন না, একই ধরনের স্ট্রাকচার বারবার ব্যবহার করলেন না, একই ধরনের সেন্টেন্স বারবার ব্যবহার করলেন না, বাট এই জিনিসটা যদি আপনি ডাইভার্সিফাইড করতে পারেন, ভিন্ন ভিন্ন করতে পারেন, তাইলে আপনি 7 পাবেন। আর অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সিটা তো লাগবেই, আর ক্লাসে তো আমরা সবকিছু বলবোই। সো এই কয়টা জিনিস যদি আপনি করতে পারেন, আপনি 7 পাবেন। আর যদি উপরে তিনটা থাকে, আপনি 6.5 অনায়াসে পাবেন। তো 6.5 to 7 পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট না। প্রবলেমটা যেটা হয়, আমরা আসলে সময় দিতে পারি না ক্লাসে, আমরা অত্যন্ত ব্যস্ত মানুষ, আমরা একসাথে অনেক কিছু করি, হুইচ ইজ ব্যাড। আমাদের অনেকের অনেক প্রবলেম থাকে, আমরা এত ব্যস্ত থাকি যে আসলে, আমি নিজেও ব্যস্ত, আমি অনেক কিছুই অনেকদিন ধরে করবো ভাবতেছি কিন্তু করা হয় না, তো আমারও ব্যস্ততা থাকে, ওই কাট কাটতে কাটতে ধার দিতে ভুলে যাই। তো মোটামুটি আমাদের ডিসকাশন এটাই। আপনাদের এক সেট বই কিনতে হবে, এক সেট বইয়ে বোধহয় 14, 15, 16টা বই থাকে, বই লিস্ট আমি দিয়ে দিব। আপনারা বললে আমিও কালেক্ট করে দিতে পারি, অথবা আপনারা নিজেরাও কিনে নিতে পারবেন, বোথ আর রাইট, কোনো প্রবলেম নাই। আহ আপনাদের ক্লাসটা তাহলে আমি রবি, মঙ্গল, বৃহস্পতিবারই রাখবো, কারণটা শনি, সোম, বুধে যেহেতু গ্রামার ক্লাস আছে, অনেকের জন্যই প্রবলেম হবে।
সো আচ্ছা সাজ্জাদ ভাই, ভাইয়া একটা কোয়ারি। জি প্লিজ। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের অফিস বন্ধ হচ্ছে আগামী শুক্রবার থেকে, হ্যাঁ। শুক্র মানে শনি থেকে শনি পর্যন্ত, হুম। তো সেই ক্ষেত্রে আপনার ক্লাস কিভাবে কি এটা ভাই কিভাবে থাকবে? আমি খুবই বেরসিক মানুষ। আমি ঈদের দিন বাড়িতে যাই। তো হুম, ক্লাস তো কাউন্টেড, আপনারা কবে পর্যন্ত করতে চান বলেন, আমি আসি ঈদের আগের দিন পর্যন্ত আসি আমি। আচ্ছা। না, সবারই মতামত, ওপেন মতামত প্রয়োজন এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, সবাই মতামত দেন, কোনো অসুবিধা নাই। আহ আহ ববি আপু, কতদিন ক্লাস করলে ভালো হয়? ভাইয়া কয়দিন মানে করাতে চাচ্ছেন? না, 3 দিন হলে মনে হয় ভালো হয়। আমার কোনো প্রবলেম নেই, আপনারা জাস্ট বললে আমি তো বললাম আমি ঈদের দিন বাড়িতে যাই, তো ঈদের দিন সকালে যাই, হুম। ঈদের পরের দিন চলে আসি, তো আমার কোনো ইস্যু নাই, আমার বাড়ি খুবই কাছে। আমার সমস্যা না, আমি ঢাকাতেই আছি ভাইয়া। ওকে, আমার তাহলে কোনো আমরা সমস্যা, আমরা আরো ভালো, কারণ তখন বন্ধ থাকবে, অফিস বন্ধ থাকবে, আমার জন্য ভালো হবে। বেশি পড়ে নেওয়া যাবে। ওকে, সো হ্যাঁ আমরা হ্যাঁ। আমরা একটু শুনি তাহলে। ববি আপুর কোনো প্রবলেম নাই। মাসুদ ভাই জি। বলেন তো কতদিন রাখলে ভালো হয়? উম, আমার মতে জি। আপনার 27 তারিখে, সরি 17 তারিখে ঈদ হয়, এই তো 13 তারিখ পর্যন্ত, 13, 14, সর্বোচ্চ কত 15। থেকে কত, কত থেকে কত? আর আমার মনে হয় 15 থেকে 20, 22 পর্যন্ত করা যায় কিনা, সবার 22, মতামত। 22 পর্যন্ত যাব না বুঝছেন, 15 থেকে 20 সর্বোচ্চ। হুম। 20 না? আচ্ছা ঠিক আছে। ম্যাক্সিমাম 20, কারণটা কি অনলাইন ক্লাস, তো আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারবেন, তো অসুবিধা তো নাই। জি। হুম হুম। আরেকটা ব্যাপার হলো, দেরি করেও তো কোনো লাভ নাই, কারণটা হলো আপনার ডেটা পেছাবে শুধু শুধু, না বুঝছেন না ঠিক আছে, ব্যাপার? সমস্যা নেই। হ্যাঁ। সো 15 থেকে 20, ডালিম ভাই কোনো প্রবলেম আছে? ডালিম ভাই, ঠিক আছে। ভাইয়া মানে 15 থেকে 20 কি কোনো সমস্যা আছে? না, নো সমস্যা। নো সমস্যা, ওকে ঠিক আছে। আমাদের আর কারো সমস্যা নাই মোটামুটি। সো এই হলো মোটামুটি কথাবার্তা। So, আমরা কালকে আমাদের ফার্স্ট ক্লাস করতেছি। সো আজকের আজকের ভিডিওটা আমি ইনশাল্লাহ আজকের ভিতরে দিয়ে দিব গ্রুপে, এবং প্রতিটা ক্লাসের ওইখানে থাকবে। জি। কোনো কবে হচ্ছে? আগামীকালকে, আগামীকালকে আমাদের প্রথম ক্লাস। তো আমাদের একদম একদম ফার্স্ট ফ্রেশ ক্লাস শুরু হবে আরে, 8:30। হ্যাঁ, 8:30, এক্স্যাক্টলি 8:30। তো আমাদের একটা নতুন নিয়ম হয়েছে জুমের যে লিঙ্কটা, এটা অনেক আগে দেওয়া যায় না। সো জুমের লিঙ্কটা আমি এক্স্যাক্টলি 5 মিনিট আগে দিব, আপনারা জাস্ট কোনো টেনশন করবেন না, আমি দিয়ে দিব সময় মতো। এবং আপনারা জুমের ঠিক ক্লাস আছে। ছেড়ে যাবেনও না, আপনারা থাকবেন, আপনারা রেডি থাকবেন 8:30। বাট আমি মানে লিঙ্কটা দিয়ে দিব ধরেন 25-এ, 20-25-এ। কারণটা হলো একটাই, আমি অন্য একটা ব্যাচে থাকি, আমার একটাই লাইসেন্স, আমাকে একটা একটা লাইসেন্স দিয়ে মানে কথা বলতে হয় বা ক্লাস নিতে হয়। সো আপনারা থাকবেন রেডি, আমি ক্লাসেই থাকবো, সো নো টেনশন। আমি আপনাদের 5 মিনিট আগে হয়তো লিঙ্কটা দিব, ঠিক আছে? ওকে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে ভাইয়ারা। ওকে, ভালো থাকবেন সবাই। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।